ভাবুন তো, শুধুমাত্র একটা চাবি অদলবদল হওয়ার কারণে যদি দুজন মানুষের পুরো জীবনটাই ওলটপালট হয়ে যায়, তাহলে বিষয়টা কেমন দাঁড়াবে। আসলে ভাগ্য যে কোনো সময় পরিবর্তন হতে পারে, আর সেটাই দেখব আজকের মজাদার এই গল্পটিতে, যা শুরু হয় জিসাং নামের এই ছেলেটিকে দেখিয়ে, যে নিজের জীবন নিয়েছিল খুবই হতাশ। সে আসলে একজন অভিনেতা হতে চেয়েছিল, কিন্তু কোনো কাজই পাচ্ছিল না। বর্তমানে তার আর্থিক অবস্থা একদমই নাজেহাল, এর জন্যই এরকম একটা পথ বেছে নিয়েছে। ঠিক তখনই হঠাৎ করে তার বাড়িওয়ালি এসে দরজায় কড়া নাড়ে, বলে তার জন্য নুডলস এনেছে। প্রথমে জিসাং তার কথা এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও পরে সে নুডলসের নাম শুনে নিজেকে আর আটকে রাখতে পারে না। তবে যখনই সে দরজা খুলে, দেখতে পায় বাড়িওয়ালি তার জন্য নুডলস আনেনি, উল্টো তার উপর চিৎকার চেঁচামেচি শুরু করেছে, কারণ সে গত কয়েক মাস ধরে ঘর ভাড়া দেয়নি। সে তাকে কাল সকালের মধ্যে ভাড়া পরিশোধ করতে বলে, না হলে তাকে ঘর থেকে বের করে দেবে। কি একটা অবস্থা, মরতে গিয়েও শান্তি নেই। যাই হোক, সে জিসাংকে গোসল করার কথা বলে, কারণ তার পুরো ঘর থেকে নর্দমার মতো গন্ধ বের হচ্ছিল। তো এরপর জিসান ভাবে সত্যি তো বলেছে, মরবে যখন একটু গোসল করেই মরুক। তো সেই গোসল করার জন্য একটা পাবলিক সোয়ানা বা গোসলখানায় চলে আসে। সেখানে চই নামের এই লোকটাকে দেখতে পায়, যে কিনা বেসিনে নিজের হাতে লেগে থাকা রক্ত পরিষ্কার করছিল। তো ঘটনা বুঝতে হলে গত রাতে ফিরে যেতে হবে, যেখানে আমরা চইকে দেখি রেইনকোট পরা অবস্থায়। একটু পর সেখানে একজন বড়লোক ব্যক্তি এসে দাঁড়ালে চই তাকে ছুরি মেরে হত্যা করে। এরপর তাকে গাড়ির ট্রাঙ্কে লুকিয়ে রওনা দেয় শহরের দিকে। আসলে সে হচ্ছে একজন পেশাদার খুনি, মানে কন্ট্রাক্ট নিয়ে মানুষ খুন করে বেড়ায়। গাড়িতে বসে ঘড়িতে সময় দেখার সময় খেয়াল করে তার হাতে রক্ত লেগেছে, তাই সামনে থাকা সোয়ানাতে ঢুকে পড়ে তার হাত পরিষ্কার করতে। তো দেখা যায় জিসাং এর নজর চইয়ের দামি ঘড়িটার উপর। সে বুঝতে পারে এই লোকটা বেশ ধনী, তবে সে বেশি গুরুত্ব না দিয়ে গোসল করতে শুরু করে। কিছুক্ষণ পর চইও সেই গোসলখানায় ঢোকে। তখনই হঠাৎ জিসাং এর হাত থেকে সাবানটা পিছলে নিচে পড়ে যায়, আর ঠিক সেখানেই চই হেঁটে আসছিল। তার পা ওই সাবানের ওপর পড়ে, এর ফলে সে পিছলে গিয়ে খুব বাজেভাবে আছাড় খায়। তার মাথা মাটিতে লাগতেই সে অজ্ঞান হয়ে যায়। তার লকারের চাবিটা ছিল তার হাতে, সেটা ছিটকে গিয়ে সোজা জিসাং এর পায়ের কাছে এসে পড়ে। জিসাং সেটা উঠিয়ে চইকে দেখতে এগিয়ে আসে, তাকে সেটা ফেরত দিতেই যাবে, তখনই আবার তার মত পাল্টে যায়। সে চইয়ের চাবিটা নিজের চাবির সাথে বদলে দেয়। তো এরপর চইকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। এইদিকে জিসাং লকার রুমে গিয়ে চইয়ের লকারটা খুলে ফেলে। ভেতরে চইয়ের সমস্ত জিনিসপত্র রাখা ছিল। তো সেভাবে মরার আগে অন্তত একদিন বিলাসিতার সাথে বেঁচে নেওয়া যাক। তো সে চইয়ের জামা কাপড়, দামি ঘড়ি, সানগ্লাস এসব পরে সুটেড বুটেড হয়ে একদম বাহিরে আসে, এবং সোজা তার বাড়িওয়ালার কাছে গিয়ে সব বকেয়া টাকা পরিশোধ করে দেয়। এমনকি এক্সট্রা কিছু টাকা দিয়ে বলে, আমার পক্ষ থেকে নুডলস খেয়ে নেবেন। এরপর সে চইয়ের দামি গাড়িটা নিয়ে পুরো শহর ঘুরে বেড়ায়। সারাদিন সে অনেক কিছু করে। চইয়ের মানিব্যাগের টাকাগুলো খরচ করতে থাকে, বিনা কারণে সবাইকে টিপসও দেয়। এরপর হঠাৎ দেখা হয়ে যায় তার এক পুরনো গার্লফ্রেন্ডের সাথে। সে কিছু টাকা পেত, জিসান সেই টাকা ফেরত দিয়ে দেয় আর একটু ভাব নেওয়ার চেষ্টা করে। তবে যখন সেই মেয়েটা বলে তার বিয়ে ঠিক হয়ে গিয়েছে, তখন সে আবার তার রিয়েলিটি বুঝতে পারে। গাড়িতে বসে ভাবতে থাকে সে ঠিক কাজ করছে না। এই ভেবে সে হসপিটালে চলে আসে চইকে সবকিছু ফিরিয়ে দিতে। তখন চই হঠাৎ করে উঠে তাকে বলতে থাকে, তুমি কি আমাকে চেনো? ডক্টররা আমাকে বলছে আমি নাকি জিসাং। এই শুনে জিসান একদম কনফিউজড হয়ে যায়। আসলে চই তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। জিসানের জামা কাপড় চইয়ের কাছে ছিল, সাথে তার আইডি কার্ডটাও। এই কারণে চইকে ডক্টররা জিসাং হিসেবে এন্ট্রি করিয়েছে। তো পরে যখন চই হসপিটাল থেকে ছাড়া পাচ্ছিল, তখন দেখা যায় তার কাছে বিল মেটানোর মতো টাকা নেই। লিন নামের এই মেয়েটি তাকে এই অবস্থায় দেখতে পায়। সে পেশায় একজন ইমার্জেন্সি প্যারামেডিক। চইকে এখানে সেই ভর্তি করিয়েছিল। সে তাকে রিকোয়েস্ট করে বিলটা দিয়ে দিতে, পরে সে এই টাকা পরিশোধ করে দেবে। যাই হোক, লিন তার টাকা পরিশোধ করে দেয়। এরপর সে চইকে বাড়িতে নামিয়ে দিতে যায়। লিন তার নাম এবং বয়স জিজ্ঞেস করে, কিন্তু চই জানতো না যে তার বয়স কত। সে নিজের কাগজপত্র দেখতে থাকে, যেখানে তার বাড়ির ঠিকানাও ছিল, আর সেটা অনুযায়ী তার বয়স ছিল মাত্র 32 বছর। কিন্তু এটা শুনে লিন অবাক হয়ে যায়, কারণ তাকে দেখতে এর চেয়ে অনেক বেশি বয়স্ক মনে হচ্ছিল। ওইদিকে জিসান চইয়ের ঠিকানা খুঁজে তার বাড়িতে পৌঁছে যায়। এত বিশাল আলিশান বাড়ি দেখে তার তো চোখ কপালে উঠে যাওয়ার মতো অবস্থা। সে মনে মনে বলতে থাকে, লোকটার ড্রেসিং রুমটা আমার পুরো ঘরের চেয়েও বড়। সে তার জীবনে এত বিলাসিতা আগে কখনো দেখেনি। আসলে বেচারা জন্ম থেকেই করেছিল। তো সে ঘুরে ঘুরে দেখছিল সবকিছু। সেখানে কিছু মিলিটারির পোশাক দেখতে পায়, আবার কিছু পুলিশের ইউনিফর্মও ছিল, আবার অনেকগুলো রেইনকোট ছিল। সে বুঝতে পারে না লোকটা কি করে। এইদিকে লিন আর চই কাগজপত্রের ঠিকানা অনুযায়ী জিসাং এর বাড়িতে এসে পৌঁছায়। সেখানকার অবস্থা থেকে তারা দুজনেই অবাক হয়ে যায়। এমন একটা গোয়াল ঘরের মধ্যে থাকে চই, এটা সে মানতেই পারছিল না। কয়েকটা ছবি খুঁজে পায়, তবে সেগুলো ছিল আগুনে পুড়ে যাওয়া। আসলে জিসান সেগুলো পুড়িয়ে ফেলেছিল। এমন সময় লিনের কাছে একটা অ্যাক্সিডেন্টের খবর আসলে সে দ্রুত বেরিয়ে পড়ে। এদিকে জিসান ভাবতে থাকে সে নিজের সম্পর্কে কিভাবে জানবে। এছাড়া সেখানে একটা দড়ি দেখে বুঝতে পারে সে নিজের জীবন নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু কেন, এই প্রশ্নেরও উত্তর খুঁজতে হবে। দেখা যায় সে কলম খাতা নিয়ে বসে পড়েছে এবং এই পর্যন্ত কি কি জানে সবকিছু লিখতে শুরু করে। সে বাইরে এসে প্রতিবেশীদের সাথে কথা বলার চেষ্টা করে, যেন তার ব্যাপারে কিছু একটা জানতে
জানতে পারে, কিন্তু সবাই তাকে কোনো না কোনো সেলসম্যান ভেবে তাড়িয়ে দেয়। এরপর তার দেখা হয় এক অজানা লোকের সাথে, যে বেশ রেগেছিল তখন। চই তাকেও প্রশ্ন করতে থাকে, কিন্তু ওই বদমেজাজি লোকটা চইয়ের উপর হামলা করে বসে। তখনই হঠাৎ চইয়ের হাত পা নিজে থেকেই চলতে শুরু করে। সে বুঝতেই পারছিল না কিভাবে সে লোকটাকে এরকম মারধর দিল। আসলে তার স্মৃতি লোপ পেলেও তার মারপিটের দক্ষতা এক ফোঁটাও কমেনি। ওইদিকে তো জিসান আলিশান বাড়িতে আরাম করছিল। টিভি অন করতেই তার হুশ উড়ে যায়, কারণ সেখানে টিভি চ্যানেলের পরিবর্তে পাশের বাসার এক মেয়ের লাইভ ভিডিও চলছিল। এই দেখে তো তার মনে লাড্ডু ফোটার মতো অবস্থা। তো পরদিন লিন চইয়ের খোঁজ নিতে আসে, দেখতে পায় সে মাটিতে পড়ে আছে। আসলে সে সিগারেট খাওয়ার চেষ্টা করছিল, কিন্তু তার বেশ সমস্যা হচ্ছিল। লিন বলে, যখন খেতে পারছো না তখন খাচ্ছ কেন? চই বলে সে সিগারেটটা ঘরে পেয়েছে, তাই ভেবেছিল সে হয়তো ধূমপান করে, কিন্তু বুঝতে পারলো সে ধূমপান করতে পারে না। তবে বিশেষ কিছু দক্ষতা আছে তার, যেমন সে খুব ভালো ছুরি চালাতে পারে। এই শুনে লিন তাকে নিয়ে আসে একটা রেস্টুরেন্টে। আসলে রেস্টুরেন্টটা তার মা এবং ছোট বোন মিলে এটা চালায়। সে তার মাকে বলতে থাকে চইকে কাজে রেখে দাও, সে খুব ভালো ছুরি আর চাকুর ব্যবহার জানে। তবে তার মা রাজি হতে চায় না। তখন লিন বলে, আর এই লোকটার কাছ থেকে আমি টাকা পাই, প্রতি মাসে বেতন থেকে কেটে রাখবো। এই শুনে তার মা রাজি হয়ে যায়। তবে তার দুটো শর্ত ছিল, চইকে মিষ্টি সুরে কথা বলতে হবে, আর তাকে বেশি বেশি করে হাসতে হবে, নাহলে তার এমন অ্যাগ্রেসিভ মুখ থেকে সব কাস্টমার ভয় পালাবে। ওইদিকে জিসাং খাবার খুঁজতে গিয়ে লুকানো অনেকগুলো টাকা খুঁজে পায়। এরপর সে বাইরে থেকে খাবার অর্ডার করে পেট ভরে খেয়ে নেয়। যখন সে চইয়ের সাজানো দামি দামি মদের বোতল থেকে একটা মদের বোতল আনতে যাচ্ছিল, তখন পেছনের একটা সিক্রেট দরজা ওপেন হয়ে যায়। সে ভেতরে প্রবেশ করে দেখে সেখানে অসংখ্য ছুরি, চাকু, সিসিটিভি ক্যামেরা এসব দিয়ে ভরপুর। এছাড়া চইয়ের অনেকগুলো নকল আইডি কার্ড এবং পাসপোর্টও ছিল। এমন সময় নজর যায় একটা বোর্ডের উপর। দেখতে পায় যে মেয়েটাকে টিভিতে দেখেছিল, সেই মেয়েটার ছবি সহ অনেক তথ্য সেই বোর্ডে লাগানো রয়েছে, আর মেয়েটার নাম হচ্ছে ইয়ংজু। তো এইসব দেখে জিসান আন্দাজ করে চই নিশ্চয়ই কোনো পুলিশ অফিসার, এবং ইয়ংজু হয়তো কোনো কেসের সাক্ষী, তাই তার সুরক্ষার দায়িত্ব চইয়ের ওপর ছিল। তো জিসাং এর পর ইয়ংজুর বাসা খোঁজার চেষ্টা করতে থাকে। সে এতটুকু বুঝতে পারে ইয়ংজু তার বিল্ডিংয়েই থাকে, কিন্তু কোন ফ্ল্যাটে সেটা বুঝতে পারছিল না। অনেক খোঁজাখুঁজি করে রুমে ফিরে আসে। তখন দেখা যায় ইয়ংজু তার রুমে কোনো কিছুর প্র্যাকটিস করছে। সে ওই ফ্লোরে যখন হাঁটাচলা করত, তখন সেই শব্দটা ঠিক উপরের তলা থেকে নিচে চলে আসতো, অর্থাৎ ইয়ংজু ঠিক চইয়ের উপরের ফ্ল্যাটেই থাকতো। তো জিসাং এর পর সোজা ইয়ংজুর ফ্ল্যাটে গিয়ে করা না দেয়। ইয়ংজু বেরিয়ে আসলে জিসাং তাকে বলে সে তার নতুন প্রতিবেশী। এরপর সে গায়ে পড়ে ইয়ংজুর সাথে বন্ধুত্ব করার চেষ্টা করে, মানে একটু লাইন মারার চেষ্টা করে আর কি। কিন্তু ইয়ংজু তার প্রতি কোন আগ্রহ দেখায় না। সে জলদি করে দরজা বন্ধ করে দেয়। ওইদিকে চৈত্র রেস্টুরেন্টে মন দিয়ে কাজ করে যাচ্ছিল। তার চাকু চালানোর দুর্দান্ত ট্যালেন্টের কারণে বেশ ভালো একজন রাঁধুনি হয়ে ওঠে। এমনকি তার বানানো নতুন নতুন খাবারের কারণে রেস্টুরেন্টে ভিড় বাড়তে শুরু করে। এভাবেই কিছুদিন পার হয়ে যায়। লিন চইয়ের সাথে তার বাসায় দেখা করতে আসে। তাকে জানায় সে প্রতি মাসের 25 তারিখে বেতন পেয়ে যাবে। তখন চই দেয়ালে ঝোলানো ক্যালেন্ডারের দিকে তাকায়। লিন তাকে বলে এটা তো গত মাসের ক্যালেন্ডার। পরে লিন চলে যাওয়ার পর চই ক্যালেন্ডারের পাতা উল্টায়। তখন সে জানতে পারে কাল তাকে কোথাও একটা যেতে হবে। পরদিন যখন সে ওই জায়গায় পৌঁছায়, সে দেখে একটা লোক নাম ধরে সবাইকে গাড়িতে বসাচ্ছে। জিসান নাম ডাক দিতেই সে ওই গাড়িতে গিয়ে বসে পড়ে। জিজ্ঞেস করে যে তারা কোথায় যাচ্ছে। আসলে তারা সবাই ছিল অভিনেতা যারা শুটিং সেটে যাচ্ছিল, কিন্তু দেখা যায় চই কোনোভাবেই শুটিং করতে পারছে না, কারণ সে তো একজন কিলার, সে তো আর অভিনেতা নয়। সারাদিন সে ডিরেক্টরের অনেক বকাঝকা শুনতে থাকে। এদিকে জিসান তখন ইয়ংজুকে ফলো করছিল। সে কারোর সাথে দেখা করতে একটা হসপিটালে আসে। তবে সে যখন বের হয়ে যাবে, তখন কাউকে দেখে সে ঘাবড়ে যায়। এরপর উল্টো দিকে হাঁটতে শুরু করে। এমন সময় আবার জিসান তার সাথে আবারও কথা বলার চেষ্টা করে। এরপর সে খেয়াল করে দেখে এক লোক ইয়ংজুকে ফলো করছে, আর এই লোকটাকে সে ওই বোর্ডে দেখেছিল। এটা মনে পড়তেই সে ইয়ংজুকে দ্রুত পার্কিং এরিয়াতে নিয়ে আসে এবং তার গাড়িতে লুকিয়ে সেই লোকটার হাত থেকে ইয়ংজুকে বাঁচিয়ে নেয়। অপরদিকে সন্ধ্যায় শুটিং শেষ হওয়ার পর জয় তার পারিশ্রমিক পায়। তখন সে লিস্টে নিজের নামের পাশে বাবার নামটা দেখতে পায়। তার বাবা ছিলেন একজন নাপিত। এরপর সে তার সাথে দেখা করতে চলে আসে। সেই সময় তার বাবা এক কাস্টমারের সাথে কথা বলছিল আসল জিসাং এর ব্যাপারে, কিন্তু চই ভাবছিল তার ব্যাপারেই কথা হচ্ছে। তার বাবা মনে করে জিসান একটা আস্ত অপদার্থ। এসব শুনে চইয়ের মন ভেঙে যায়, কারণ সে ভাবছে তাকে এসব কথা বলছে। তো সেখান থেকে চুপচাপ চলে আসে। রেস্টুরেন্টে ফিরে আসলে তার মন খারাপ থেকে লিনরা তাকে জিজ্ঞেস করে সবকিছু ঠিক আছে কিনা। তখন সে একদম দুঃখ ভারাক্রান্ত স্বরে বলে, আমি হয়তো অ্যাক্সিডেন্টের আগে অভিনেতা হওয়ার চেষ্টা করছিলাম, এখন থেকে আমাকে দ্বিগুণ উৎসাহ নিয়ে নিজের সেই স্বপ্নটা পূরণ করার জন্য পরিশ্রম করতে হবে। এরপর থেকে সে অভিনেতা হওয়ার প্রস্তুতিতে লেগে যায়। প্রতিদিন জগিং করত, স্ক্রিপ্ট নিয়ে ডায়লগ দেওয়ার চেষ্টা করত। আর একটা মজার ঘটনা বলি, ওই যে লোকটাকে মেরেছিল প্রথম দিন, সেই লোকটা চইকে দেখলেই ভয়ে দৌড় দিত। যাই হোক, সে ভালোই প্র্যাকটিস করতে থাকে। অপরদিকে জিসান এখনো ইয়ংজুর পিছু ছাড়ছে না, তাকে দিনরাত ফলো করত এবং তার সাথে ফ্লার্টিং করারও চেষ্টা করে কয়েকবার।
এদিকে চই একদম রেডি হয়ে ফিল্ম সেটে পৌঁছায়। সেখানে এই লোকটা তাকে অভিনয় শেখানোর নামে এসব উল্টাপাল্টা জিনিস করায়। মানে কি পাগলের পাল্লায় পড়লো সে। যাই হোক, ডিরেক্টর তাকে হিরোর বডিগার্ডের রোল দেয়। আর যখনই ফাইট সিকোয়েন্স শুরু হয়, চই নিজেকে আটকে রাখতে পারে না। সে সত্যিকারের বডিগার্ডের মতো আচরণ করে, হিরোকে বাঁচাতে গিয়ে অনেককে আহত করে ফেলে। এতে হিরো তো খুব রেগে যায়। তবে ডিরেক্টরের কাছে চইয়ের অ্যাকশন অনেক ভালো লাগে এবং তাকে আরো কাজে নেওয়ার কথা জানিয়ে দেয়। রাতের বেলা দেখা যায় ইয়ংজো ব্যাগ গুছিয়ে কারোর জন্য অপেক্ষা করছিল, কিন্তু সে যার জন্য অপেক্ষা করছিল সে আর আসে না। এর আগের সপ্তাহ একবার সে এভাবে সে অপেক্ষা করেছে, সেদিনও তাকে পিক আপ করতে কেউ আসেনি। আসলে তাকে নিতে আসার কথা হচ্ছে চইয়ের। এটা কিভাবে সেটা পরে জানতে পারবেন। যাই হোক, ওইদিকে চই তার পরের শুটিং এ পৌঁছায়, যেখানে তাকে কিছু ডায়লগ বলার জন্য স্ক্রিপ্ট দেওয়া হয়, কিন্তু লাইনগুলো মুখস্থ করতে তার সমস্যা হচ্ছিল। যখন ডিরেক্টর অ্যাকশন বলেন, চই তার লাইনগুলো ভুলে যায়, মাত্র দুটো শব্দ বলে, কিন্তু ডিরেক্টর তার সেই দুটো শব্দেই খুব মজা পেয়ে যায়। এরপর তার ফাইটিং সিন হয়, আর সে নিজের দক্ষতা দিয়ে সবাইকে অবাক করে দেয়। শীঘ্রই তার এপিসোড টিভিতেও আসে। রেস্টুরেন্টে আসা অনেক কাস্টমার তাকে চিনে ফেলে। সে ধীরে ধীরে ফেমাস হচ্ছিল, লোকজন তার সাথে ছবিও তুলতে শুরু করেছিল। জিসাঙ্গ ইয়ংজুর সাথে টুকটাক কথা বলে তার বিশ্বাস অর্জন করছিল। ধীরে ধীরে তারা দুজন বেশ কাছাকাছি চলে আসে আর একে অপরকে পছন্দ করতে শুরু করে। এদিকে জয়ী তার পরের এপিসোডের শুটিং এ যায়, কিন্তু সেখানে হিরো প্রডিউসারকে ফোন করে গল্প পাল্টে ফেলার কথা বলে, কারণ তার ভয় ছিল যে জয়ী তার চেয়ে বেশি জনপ্রিয় হয়ে যাচ্ছে। তো যখন সেই এপিসোড টিভিতে আসে, এটা দেখে লোকজন খুবই রাগান্বিত হয়ে যায়। যাই হোক, সেই রাতে জয়ের আসল বাড়িতে একটা ফোন বাজে, আর সেটা রিসিভ করে জিসান। ফোন করা ব্যক্তি জিসানকে জলদি দেখা করার জন্য ডাকে, মানে সে চই ভেবে জিসানকে আসতে বলে। জিসান সানগ্লাস আর মাস্ক পরে সেই মিটিং এ পৌঁছে যায়। সেখানে থাকা সব লোক তার সাথে খুব সম্মানের সাথে কথা বলছিল, কারণ তারা জানতো চই কতটা ভয়ানক একজন পেশাদার খুনি। তারা জিসানকে বলে তাকে গত মাসের 25 তারিখে ইংজুকে মারার কাজটা দিয়েছিল, কিন্তু সে এখনো সেই কাজটা শেষ করেনি। তারা এই কাজটা খুব দ্রুত শেষ করতে বলে দেয়, কারণ যদি একবার ইয়ংজু পুলিশের কাছে চলে যায় তবে বড় ধরনের ঝামেলা সৃষ্টি হবে। ঠিক সেই সময় দেখা যায় একটা লোক গোপনে এই মিটিং এর সব কথা শুনছিল। যখন জিসাং মিটিং থেকে চলে আসে, তখন লোকটা তার সাংকোপাঙ্গদের জিসাং এর পিছু নিতে বলে, যেন তারা ইয়ংজুর খোঁজ নিতে পারে। এদিকে জিসাং বাসায় ফিরে তো একদম আতঙ্কিত হয়ে পড়ে। দুয়ে দুয়ে চার মিলে বুঝতে বাকি থাকে না যে চই আসলে কোনো পুলিশ নয়, বরং সে একজন সিরিয়াল কিলার। এদিকে চই পরের এপিসোডের শুটিং করছিল। সিরিজের হিরো চইকে এতই হিংসা করতে শুরু করেছিল যে এবার সে শুটিং এর সময় অভিনয় করতে গিয়ে সত্যি সত্যি চইয়ের মাথায় লাঠি দিয়ে বাড়ি মারে। এতে চইয়ের প্রচন্ড রাগ হচ্ছিল, কিন্তু তবু সে হেসে পরিস্থিতির সামাল দেয়। এদিকে জিসান একদিন চইয়ের পিছু নিচ্ছিল, তাকে জিজ্ঞেস করে, তুমি আমাকে ফলো করছো কেন? নিশ্চয়ই আমার ফ্যান। জিসান বলে, হ্যাঁ স্যার, ঠিক ধরেছেন। এরপর চই বেশি কিছু না ভেবে তাকে একটা অটোগ্রাফ দিয়ে চলে যায়। ও আরেকটা কথা বলতে মনেই ছিল না, এই সবকিছুর মধ্যে কিন্তু চই আর লিনের মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছিল। তো যাই হোক, পরের বৃহস্পতিবার ইয়ংজু আবারও নিজের জিনিসপত্র নিয়ে রাস্তায় এসে দাঁড়ায়, কিন্তু এবার জিসান তার সামনে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে তাকে বলে যে আমি একজন পুলিশ, যাকে তোমার সুরক্ষার জন্য এখানে পাঠানো হয়েছে। কিন্তু ঘটনা হলো সে আসলে ইয়ংজুকে ভালোবেসে ফেলেছিল, আর সে চাইছিল যেন তারা দুজন সবসময় একসাথে থাকে। এদিকে সেই ধনী বিজনেসম্যানের গুন্ডারা দুজনের ছবি তুলে তার বসকে পাঠিয়ে দেয়। বস তাদেরকে মেরে ফেলার অর্ডার করে। তো পরদিন চইয়ের ছুটি ছিল, তাই সে লিন এবং তার পরিবারকে নিজের সাথে পিকনিকে যাওয়ার জন্য বলে। তারা সবাই মিলে অনেক মজা করে। চই আকাশের দিকে তাকিয়ে বলে এখন তার এই জীবনটা ভালো লাগতে শুরু করেছে। কিন্তু রাতের বেলা যখন তারা বাড়ি ফিরছিল, তখন জোরে বৃষ্টি শুরু হয় আর রেডিওতে একটা গান বাজে। এর ফলে ধীরে ধীরে চইয়ের আগের জীবনের ব্যাপারে সবকিছু মনে পড়তে শুরু করে। অ্যাক্সিডেন্টের আগের দিনগুলোর সব দৃশ্য চোখের সামনে ভাসতে থাকে। তার মনে পড়ে যায় সে একজন পেশাদার খুনি। এরপর চই সোজা ইয়ংজির সাথে দেখা করতে যায়, কিন্তু জিসান ভাবে সে তাকে মারতে এসেছে। সে চইকে আটকানোর চেষ্টা করে, কিন্তু তার সাথে পেরে ওঠে না। এরপর চই এখানে আসল সত্য ফাঁস করে দেয়, সে আসলে কোনো খুনি নয়। যখনই আন্ডারওয়ার্ল্ড থেকে কোনো মানুষকে মারার জন্য কন্ট্রাক্ট দেওয়া হতো, তখন সে ওই মানুষটার সাথে দেখা করে তাকে সবকিছু জানিয়ে দিত। এরপর সে তাদের মারা যাওয়ার অভিনয় করতে বলতো, যাতে তারা এই শহর থেকে দূরে গিয়ে একটা নতুন জীবন শুরু করতে পারে। এসব শুনে সবাই রাজিও হয়ে যেত, কারণ তারা যদি চইয়ের কথা না শুনে, তবে চই না মারলে অন্য কেউ তাদেরকে মেরেই ফেলবে। এভাবে চই কারো জীবন না নিয়েই দুপাশের লোকজনদের খুশি করে দিত। ইয়ংজুকেও কে একজন মেরে ফেলার মিশন দিয়েছিল, কারণ তার কাছে এমন একটা গোপন ফ্ল্যাশ ড্রাইভ আছে যেটা ফাঁস হয়ে গেলে এক বড় বিজনেসম্যানের ব্যবসায় লাল বাতি জ্বলে উঠবে। তো চই ইয়ংজুকে বোঝায় তাকে এই দেশ ছেড়ে চলে যেতে হবে, না হলে ওই লোকেরা তাকেও মেরে ফেলবে। কিন্তু ইয়ংজু বলে সে জিসাংকে একা রেখে যেতে পারবে না, কারণ এখন তার জীবনেও বিপদ আছে। কিন্তু জিসাং হতাশ হয়ে বলে, আমি তো এমনিতে জীবন নিয়ে বিরক্ত, তুমি চলে যাও, আমার চিন্তা করো না। তবে চইয়ের মাথায় একটা প্ল্যান ছিল। এই প্ল্যান অনুযায়ী তাদের তিনজনকেই একসাথে মারা যাওয়ার অভিনয় করতে হবে, তারপর সবাই নিজেদের মতো করে নতুন করে জীবন শুরু করতে পারবে। কিন্তু এই প্ল্যান সফল করার জন্য একদম ফাটাফাটি অভিনয় করতে হবে, না হলে যদি কেউ টের পেয়ে যায় তারা বেঁচে
গেছে, তবে বাকি কিলাররা তাদের শেষ করে দিবে। তো জয়ী এরপর লিনের সাথে শেষবারের মতো দেখা করতে যায়। তাকে জানায় তার স্মৃতিশক্তি ফিরে এসেছে আর এখন সে সবকিছু ছেড়ে দিয়ে ফিরে যাচ্ছে। সে বলে, আমি সেই লোক নই যাকে তুমি চিনো, তাই আমাকে তোমার কাছ থেকে দূরে যেতে হবে। এটা শুনে লিনের খুব রাগ হয়। সে বলে, তোমার আগের জীবন নিয়ে কোনো মাথা ব্যথা নেই আমার, তুমি এখন যা সেটাই আমার জন্য যথেষ্ট। কিন্তু চই চলে যাওয়ার পর লিনের কিছু একটা ঠিক মনে হয় না, তাই সে অ্যাম্বুলেন্সে করে চইয়ের পিছু নেয়। শীঘ্রই চই একটা গোডাউনে পৌঁছায়, যেখানে তারা তাদের প্ল্যান বাস্তবায়ন করতে যাচ্ছিল। জিসান ইউনচোকে নিয়ে সেখানে আসে। এদিকে বিজনেসম্যান আর তার সাঙ্গপঙ্গরও তাদের উপর নজর রাখছিল। তখন জিসান বলে সে ইউনজোর সাথে ভালোবাসার অভিনয় করেছিল যাতে তাকে বিশ্বাস করে, আর তারপর সে সবার সামনে ইউনজোকে মেরে ফেলার নাটক করে। সে ড্রাইভ বিজনেসম্যানের দিকে ছুড়ে মারে। যখনই ওই গুণটা সেটা তোলার জন্য এগিয়ে আসে, হঠাৎ চই তার সামনে এসে হাজির হয়। তাকে দেখে সবাই তো হা হয়ে যায়, এটা আবার কে? কিন্তু শীঘ্রই তারা বুঝতে পারে চইও হচ্ছে তাদের ভাড়া করা আরেক কিলার। আসলে তারা ইয়ংচু আর জিসাংকে মারার জন্য অনেক কিলারকে ফোন করেছিল, আর সেগুলোর মধ্যে কিছু কল চইয়ের আলাদা আলাদা ফোনে এসেছিল। তো জিসান আর চই মারামারির নাটক করতে শুরু করে। বেশ কিছুক্ষণ জোরদার অভিনয়ের পর তারা দুজন এক জায়গায় এসে দাঁড়ায়। ইংজুর হাতে একটা বিশেষ কন্ট্রোলার ছিল, এটা দিয়ে তারা প্ল্যানটা বাস্তবায়ন করবে। কিন্তু তখনই হঠাৎ সব প্ল্যান ভেস্তে যায়, কারণ লিন হুট করে সেখানে এসে পড়ে। চই তাকে দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করে, কিন্তু সে তাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য জেদ ধরে বসে থাকে। সে চইয়ের হাত থেকে ওই নকল চাকুটাও নিচে ফেলে দেয়। চই তারপর জিসাংকে ইশারা করে যেন সে নিচের পায়ে আটকে থাকা এই নকল চাকুটা বের করে তাদের উপর হামলা করে। জিসাং ঠিক সেটাই করে, আর চই লিনকে নিজের পেছনে টেনে নেয় যাতে ওই নকল চাকুটা তার গায়ে লাগে। এরপর ইয়ংজোর দিকে ইশারা করে। ইয়ংজো একটা বাটন টিপ দিতেই একটা বিশাল কন্টেনার তাদের উপর এসে পড়ে। গুন্ডারা কন্টেনারের কাছে এসে চেক করতে থাকে যে তারা মরেছে কিনা। অপরদিকে জয় কোনো রকমে লিনকে চুপ করানোর চেষ্টা করছিল। যাই হোক, এই সময় সে জিসাংকে ইশারা দেয়, আর জিসাং কন্টেনারের নিচ দিয়ে নকল রক্ত বইয়ে দেয়। গুন্ডারা তাদের এই ফাঁদে পা দেয় আর ভাবে যে সব কয়টা মানা পড়েছে। সব গুন্ডা চলে যাওয়ার পর জয় আর বাকিরা কন্টেনার থেকে বেরিয়ে আসে। ইয়ংজো আর জিসানের মাথার উপর থেকে বিপদ সরে গেছে, তাই তারা দুজন একে অপরকে জড়িয়ে ধরে নিজেদের ভালোবাসার কথা প্রকাশ করে। এদিকে জয় লিনের পিছু পিছু অ্যাম্বুলেন্স পর্যন্ত যায় এবং তাকে জানায় তার আসল বয়স ৪৫ বছর। লিন আর বেশি কিছু বলে না, তাকে তার শুটিং সেটে নামিয়ে দেয়। শুটিং এর সময় জয় নিজের লাইনগুলো এমন ভাবে বলছিল যেন সে লিনের সাথেই কথা বলছে। সে বলে যে নিয়ম অনুযায়ী তো তার চলে যাওয়া উচিত, কিন্তু সে এমনটা করতে পারবে না, কারণ সেও এখন প্রেমে পড়ে গিয়েছে। সে এখন নিজের পুরনো অস্তিত্ব মুছে ফেলে তার সাথেই থাকতে চায়। এতে লিন ভীষণ খুশি হয়, আর এখানেই এই গল্পের সমাপ্তি ঘটে। পরের গল্পটা অনেক বেশি মজাদার, সেই গল্পটাও দেখে নিতে পারো। দেখা হবে পরের ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থেকো।